নমস্কার বন্ধুরা, আজ 27 সেপ্টেম্বর 2024। প্রায় 50 দিন হতে গেল আমাদের তিলোত্তমা, আমাদের বোনের নৃশংস হত্যা এবং ধর্ষণের। আমরা এখনো বিচারের প্রতীক্ষায় অপেক্ষা করে আছি। আমাদের যে ভাইয়েরা, জুনিয়র যে ডাক্তাররা, তারাও আমাদের মতো কাজে যোগদান করেছেন। আমরা তো কোনোদিন কাজ ছেড়ে যাইনি, সুতরাং আমাদের নতুন করে যোগদানের কোনো প্রশ্ন নেই। বরং হ্যাঁ, ওরা যে কাজটা করছিল না সেই সময় আমরা একটু বেশি কাজ করছিলাম। এখন আবার আমরা আগের মতো আস্তে আস্তে নিজেদের কাজটা একটু কম হওয়ার সুযোগ পেয়েছি। মানে সরকারি ডাক্তার যারা, আমি বেসরকারি ডাক্তার, আমার সবসময় একই রকমের ওয়ার্কলোড থাকে, সেটার কোনো পরিবর্তন হয়নি। তো আজকে আমাদের একটা কনভেনশন ছিল। সেটা কোথায় ছিল? হওয়ার কথা ছিল একটি সরকারি হলে। মানে দেখুন, সরকারি হল বলছি, অ্যাকচুয়ালি সরকারি হল বলে কি কিছু হয়? হ্যাঁ, আমরা শুনেছিলাম নন্দন একটা সরকারি হল, আমরা শুনেছিলাম নজরুল তীর্থ একটা সরকারি হল। সেরকমভাবেই হয়তো এটাও সরকারি হল ছিল, কিন্তু সরকারি হল পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ ব্যবহার করবেন সেটাই তো স্বাভাবিক। কিন্তু ওই কিছু বুঝতে পারছেন আমার এই আচরণটা দেখে? আমাদের একটা ওয়ার্ড আছে, গাছে কাঁঠাল গোফে তেল। সেই গোফে তেল না দিয়ে গোফটা পাকানোর চেষ্টা করছি। অমিতাভ বচ্চনের শরাবি বলে একটা সিনেমা ছিল, শরাবি। সেখানে অমিতাভ বচ্চন বলতেন, মুছে হতো নাথুলাল জেসা বরনা না হো। আজকাল একজন নতুন বদলি হয়ে আসা মানুষের সাথে বেশ মিল পাচ্ছি, সেই জন্য একটু গোঁপটায় তা দিয়ে নিলাম। যদিও আমার গোঁপ ঠিক তা দেওয়ার মতো নয়, এর জন্য অনেক পরিশ্রম করতে হয়। ওই পরিশ্রমটা হবে না এই জীবনে। যাই হোক, যিনি পরিশ্রম করে তা দিয়ে সুন্দর একটা রাজার মতো, রাজপুতদের মতো একটা বানিয়েছেন, রাজপুতের মতো তিনি না হতে পারেন, কিন্তু রাজপুতের মতোই তিনি বানিয়েছেন। উনি কতকটা জেনারেল ও ডায়ারের মতো, যিনি জালিয়ানওয়ালাবাগ বানিয়েছিলেন। জানেন তো, জেনারেল ও ডায়ার কিন্তু ইংরেজদের কাছে খুব একজন সম্মানীয় মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। ইংরেজরা কিন্তু তাকে অসম্মান করেননি, বরং তাকে মানে তিনি একজন খুব মহান কাজ করে এসছেন। নিরীহ মানুষদের একটা জায়গায় বন্ধ করে হত্যা করে, মাস কিলিং করে, সেটা তখন তাদের মনে হতো, কারণ তারা ছিল তখন শাসক যন্ত্র। আজকে এই যে নতুন যে মানুষটি শাসক যন্ত্রের একটা রূপ হয়ে এসেছেন, তিনি হয়তো কদিন বাদে শুট অ্যান্ড সাইডের অর্ডার দেবেন, কারণ ওনার অ্যাটিটিউডটা প্রায় সেরকমই। মানে আমরা তো বুঝতে পারছি টকের জ্বালায় পালিয়ে গিয়ে তেঁতুলতলায় বাস হয়েছে আমাদের, এবং সেই জায়গায় প্রশাসনের তো ডেফিনেটলি একটা জয় হয়েছে। আমরা ভেবেছিলাম যে আমরা বোধহয় একটা পদ থেকে একজনকে সরিয়ে দিয়ে বিরাট বড় একটা কাজ করে ফেললাম। তারপর দেখলাম সেই কাজে তার জায়গায় যে এসেছে সে এই মানুষটার থেকেও বেশি ভয়ঙ্কর। একটা ঐতিহাসিক মানুষ, একসময় ওনাকে প্রায় কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়েছিলেন এই মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি আজকে ওনাকে নিয়ে এসেছেন এই জুনিয়র সিনিয়র বা জুনিয়রদের আন্দোলনে ঢুকে যাওয়া রাজনৈতিক বাম এবং রাম এদেরকে কন্ট্রোল করার জন্য। সেই কন্ট্রোলের একটা বড় ধাপ আমরা কি দেখলাম, যে ধর্মতলা অঞ্চলে বিরাট একটা জায়গায় 144 ধারার মতো একটা ধারা জারি করা হলো, যে 5 জনের বেশি সেখানে হাঁটতে পারবে না। এবার এটা অদ্ভুতভাবে বলে দেওয়া হলো যে ঠাকুর দেখতে যারা বেরিয়েছে তাদের ব্যাপার নয় এটা। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে এই জায়গায়, একজন সাধারণ মানুষ হিসেবে। আমি একজন ধরুন আন্দোলনকারী, আমি কি মানে কোনো রকম মানে আগাম জানিয়ে যাব যে না আমি আন্দোলনকারী যাচ্ছি, আমি একজন সাধারণ ঠাকুর দেখতে যাচ্ছি না? এটা কি জানিয়ে যাব?
তাহলে পুলিশ জানবে কি করে যে এই যে 5 জন ধর্মতলার স্প্ল্যানেড মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এলো, 5 জন না, 11 জন 12 জনের গ্রুপ। দেখুন, আমরা তো স্কুল কলেজে পড়েছি, স্কুল কলেজে যখন আমরা একসাথে ঠাকুর দেখতে যেতাম, আমাদের একসঙ্গে 20-22 জনের টিম একসঙ্গে আমরা হাসতে হাসতে গল্প করতে করতে যেতাম। এমন অবস্থা হতো যে প্রথমে আগে যে ছেলেটি যাচ্ছে সে কি বলছে আমরা পিছনের লোক শুনতে পেতাম না, সবাই হাসছে দেখে আমিও হাসতাম। হয়তো একটা জোকস বলেছে, কিন্তু সবাই হাসছে দেখে হাসলাম, কি কারণ বা কি বললো সেটা শুনে উঠতে পারতাম না। এত সংখ্যায় আমরা একসঙ্গে যেতাম ঠাকুর দেখতে, আমরাই তো ভিড় তৈরি করতাম। এই যে স্কুল কলেজের বাচ্চারা নতুন জামা কাপড় পরে যে ঠাকুর দেখতে বেরোয় পুজোয়, এই মানুষগুলোই তো ভিড়, বা এদের সাথে আসা তাদের বাবা মা ভাই বোন, এরাই তো ভিড়। তো এই ভিড় তো আজকে তিলোত্তমার সঙ্গে, সেটা তো এতদিনে তারা বুঝতে পেরেছেন। তাহলে এবার এই যে 5 জন তার বেশি নয়, তাহলে এটা কিভাবে ঠিক হবে, কিভাবে নির্দিষ্ট হবে? স্কুল কলেজ থেকে কেউ ঠাকুর দেখতে আসবে না, বা এলেও এলেও একসঙ্গে দলবদ্ধভাবে আসবে না। এবার একটা বড় মুশকিল হতে চলেছে। যাকে দেখতে সবাই আসবে বা আসছে তার সংখ্যাও তো প্রায় ধরুন 12 সব মিলিয়ে তিনি আসেন। যেমন ধরা যাক, মা নিজে 10টা হাত, তার সাথে আছে সিংহ, তার সাথে আছে মহিষ, তার সাথে আছেন মহিষাসুর, তাছাড়া তার 4 ছেলে মেয়ে, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, তাদের একটি করে বাহন, মানে ময়ূর, ইঁদুর, এদিকে আপনার পেঁচা। তো এদের কি হবে? পেঁচা, রাজহাঁস। তো এটা তো সংখ্যায় প্রায় 12-14 জন হয়ে গেল। তার সঙ্গে মহাদেবও মাঝে মাঝে আসেন, প্লাস মাইনাস মাথার উপর থাকেন। তো এনারা কিভাবে হেঁটে আসবেন, বা নাকি এনাদেরকে অনুমতি নিতে হবে পুলিশ প্রশাসনের যে আসা যাবে কিনা একসাথে? আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নে রে, বোঝা তোর ভারী হলে ডুববে তরি খান, বিধির বাঁধন কাটবে তুমি, এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? কিভাবে নিজেদেরকে আরো 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 নিচে নামাচ্ছেন একটু ভেবে দেখুন। আপনারা চলছেন জানি কারোর নির্দেশে, কিন্তু আপনাদের তো ঠিক বেঠিক বোঝার মতো একটা মানসিকতা আছে, একটা মন আছে। আপনাদের পরিবারেও তো বউ, মেয়ে, দিদি, মা, এরা তো রয়েছে। আপনাদের কি মনে হয় যে আন্দোলনটা যেটা করা হচ্ছে সেটা খুব অযৌক্তিক? 50 দিনের ওপর হয়ে গেল, একটা মেয়ের মিনিমাম তার হত্যা এবং ধর্ষণের তদন্ত হয়ে চার্জশিট দেয়া গেল না, এবং তার যে কারণটা বলা হচ্ছে সেটা এতটাই ভয়াবহ। দেখুন, আমরা তো ডাক্তার হিসেবে জানি যে একজন ডাক্তার যদি খুন করে এবং খুন করে যদি প্রমাণ লোপাটের চেষ্টা করে, ভয়ঙ্কর কঠিন হয় তাকে ধরা। সেখানে একদিকে এক বা একাধিক ডাক্তার হয়তো সরাসরি খুন বা ধর্ষণের সঙ্গে জড়িত ছিল, যদিও প্রমাণ সাপেক্ষ সেটা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন, এবং তার সাথে একটা বড় পুলিশ প্রশাসনের অংশ, তার মধ্যে ফরেনসিক বিশেষজ্ঞ হিসেবে ডাক্তারও ছিল। তারা যদি সবাই মিলে একটা হত্যা বা ধর্ষণকে প্রমাণ লোপাটের চেষ্টা করে বা আত্মহত্যা তৈরি করার চেষ্টা করে, তাহলে সেখানে একটা এভিডেন্স জোগাড় করা বা একটা করা কতটা ডিফিকাল্ট। আজকে অপরাধীর দাঁতের সাইজ, দাঁতের মাপ এবং নির্ভয়া বা তিলোত্তমার শরীরে যে কামড়ানোর জায়গা, সেইখানের মধ্যে মেলানোর চেষ্টা চলছে। এবার এইখানে গোটা দেহটাই চলে গেছে, দাহ হয়ে গেছে। যেটুকু এভিডেন্স ওই সময় তোলা হয়েছিল, ছবি তোলা হয়েছিল বা নেওয়া হয়েছিল স্ক্র্যাপ করে, সেইটার বেসিসে এখানে সিদ্ধান্ত নিতে হবে। কতটা কঠিন কাজ হয়ে গেছে। উল্টে কতটা সহজ কাজ হতো যদি মৃতদেহটা কিছুদিন হলেও প্রিজার্ভ করা যেত। একদিকে গোটা দেহটা লোপাট, অন্যদিকে তার আশেপাশে তার
ক্রাইমের জায়গায়, সমস্ত জায়গায় প্রমাণ লোপাটের একটা অদ্ভুত চেষ্টা, এবং চেষ্টা দুটো গ্রুপ অফ এক্সপার্টের দ্বারা। একটা হচ্ছে পুলিশ, যারা অ্যাকচুয়ালি খুঁজে বের করে যে কোথায় কোথায় এভিডেন্স রয়েছে, তারা যখন এভিডেন্স মেটানোর চেষ্টা করছে, আর যারা খুন করেছে তার মধ্যে যে ডাক্তার শ্রেণী, তারা চেষ্টা করছে এভিডেন্স লোপাটের জন্য। তাহলে একদিকে ফরেন্সিক এক্সপার্ট গ্রুপ আর একদিকে পুলিশ প্রশাসন গ্রুপ, তারা চেষ্টা করছে সক্রিয়ভাবে প্রমাণ লোপাট করার জন্য। তাহলে কতটা ডিফিকাল্ট হতে পারে যে সিবিআই এর প্রায় 50 দিন লেগে যাচ্ছে এস্টাবলিশ করার চেষ্টা করতে যে কারা কারা খুনি হতে পারে। সম্ভাব্য খুনির জায়গাতেও 50 দিনে পৌঁছতে পারেনি সিবিআই। সিবিআই এর গাফিলতি হতেই পারে, সিবিআই এর গাফিলতি হতেই পারে, কিন্তু সিবিআই এর পক্ষে সত্যি এটা খুব ডিফিকাল্ট হতে পারে। তার কারণ, কোর্টে কোনো জিনিস প্রডিউস করতে গেলে তার পিছনে সাফিসিয়েন্ট প্রমাণের ব্যাকআপ লাগে। সেই প্রমাণটা যদি নষ্ট হয়ে যায়, ট্যাম্পার্ড হয়ে যায়, ডেস্ট্রয় হয়ে যায়, তাহলে কিন্তু তাদের সত্যি অনেক ধীরে ধীরে কাজ করার প্রয়োজন হতে পারে, যেটা এখন হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা গণ আন্দোলন যখন প্রত্যেকটা জায়গায় মানুষকে এবং এই সমস্ত পুলিশ প্রশাসন বিভাগীয় জায়গাকে বোঝানোর চেষ্টা করছে যে তোমরা আরো তৎপর হও, আরো তৎপরভাবে কাজ করতে থাকো, সেই সময় এই স্বতঃস্ফূর্ত আন্দোলনকে আটকানোর জন্য পুলিশ প্রশাসন থেকে সমস্ত রকমের হীরক রাজার দেশের মতো একটা প্রশাসন হয়ে গিয়ে সেটাকে আটকানোর চেষ্টা করছে, বাধা দেওয়ার চেষ্টা করছে। পুজোর কুরুচি সংঘের পুজো, জানি না আপনারা কেউ দেখতে যাবেন কিনা, সেখানকার উদ্যোক্তারা সেই সরকারি হলে, যে সরকারি হলটার পারমিশন পাওয়া গেল না, সেখানে গিয়ে পুলিশ প্রশাসনকে বলছে, পুলিশ এই যে প্রচুর মানুষের ঢল প্রতি বছর তাদের মণ্ডপে নামে, সেইখানে যদি মানুষজন আন্দোলন করে তাহলে তাদের সামলাবো কি করে? আরে শান্তিপূর্ণ আন্দোলন, কেউ আজ পর্যন্ত একটা সরকারি জিনিস নষ্ট করেনি, একটা সরকারি কাজকে ক্ষতিগ্রস্ত করেনি, কোনো জায়গাকে ক্ষতিগ্রস্ত করেনি। যেটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা 14ই আগস্ট, সেটা কিছু হুলিগ্যান্স যাদের 30 জনকে আইডেন্টিফাই পর্যন্ত করা হয়েছিল, তাদের কোনো শাস্তি দেওয়া হয়েছে কিনা জানা যায়নি। সেগুলো সম্ভবত শাসক দলের মদতপুষ্ট সমাজ বিরোধী, তাদের এখনো পর্যন্ত কেউ নাম পর্যন্ত আনছে না, তাদের বিরুদ্ধে কোনো কোর্ট হয়েছে কিনা, কেস হয়েছে কিনা, সরকারি সম্পত্তি নষ্ট করার তাদের বিরুদ্ধে কোনো ডেফিনিট চার্জশিট পড়েছে কিনা, সেটা পর্যন্ত আমরা জানি না। 14ই আগস্টের রাত্রিবেলা যে ঘটনা ঘটেছিল, একমাত্র তখন তছনছ হয়েছিল, এবং সেই সময় পুলিশ কিন্তু খাটের তলায় ঢুকে গেছিল, গাইনোকোলজি ডিপার্টমেন্টের বাথরুমের মধ্যে ঢুকে গেছিল, এতটাই সাহসী তারা। আর আজকে তাদের সাহস বেড়ে যাচ্ছে, যেহেতু নিরস্ত জনতা রাস্তা দিয়ে হাঁটবে কোনো রকম ঝামেলা না করে, তাই তাদেরকে আমরা কারফিউ এর অজুহাতে, 144 ধারার অজুহাতে ছত্রভঙ্গ করবো লাঠি দিয়ে, দরকার হলে জলকামান চালাবো, দরকার হলে শুট অ্যান্ড সাইড করবো। মানে একদম সেই 1972 সাল যেন চোখের সামনে চলে আসছে, যদিও আমার সেই সময় জন্ম হয়নি, বলতে পারবো না, বাবা মার কাছ থেকে শোনা। ঠিক এইভাবেই একটা শিক্ষিত মানব সম্প্রদায়ের আন্দোলনকে এমন জায়গায় নিয়ে চলে যাওয়া হয়েছিল যে একটা সশস্ত্র আন্দোলনে সেটা পর্যবসিত হয়েছিল, তারপর সেটাকে নির্মমভাবে দমন করে, যার আলটিমেট রেজাল্ট হয়েছিল যে স্বাধীনতার পর থেকে চলা কংগ্রেস সরকার বামপন্থী সরকারের হাতে হস্তগত হয়েছিল। এবং শুনেছি, আমি জানি না, আমি ভুল হতে পারি, যারা ইলেকশনে দাঁড়িয়েছিলেন তারা বেশিরভাগ সেই সময় কিন্তু জেলের মধ্যে ছিলেন। আজকে হয়তো এই অবস্থায় দেখতে হবে, আজ থেকে 2 বছর পরে 2026-এর ইলেকশনে হয়তো এরকম দেখা যাবে যে যারা যারা বিরোধী পক্ষ হিসেবে দাঁড়িয়েছে তারা বেশিরভাগই জেলে রয়েছে, এবং তাদের মিটিং মিছিলকে রাস্তা দিয়ে হাঁটতে পর্যন্ত দেয়া হচ্ছে না। কারণ আর কিছুই না, ভয় পেয়েছে। একটা অরাজনৈতিক আন্দোলনকে ভয়ঙ্করভাবে ভয় পেয়েছে প্রশাসক। তারা রাতে ঘুমোতে পারছে না। আমরা যেমন ঘুমোতে পারছি না তিলোত্তমার বিচারের আশায়,
তার নৃশংস খুনের কথা, বারবার ধর্ষণের কথা আমাদের মাথায় আসছে, আমরা ঘুমোতে পারছি না, আমরা মন দিয়ে কাজ করতে পারছি না, কনসেন্ট্রেট করতে পারছি না, তেমনি ওরা ঘুমোতে পারছে না ভয়ে, আন্দোলনের ভয়ে। এবং কিছু মনে করবেন না, আন্দোলনের ভয়ে আপনারা আগামী দিনগুলো ঘুমোতে পারবেন না, যতক্ষণ না তিলোত্তমার বাবা মা তাদের সেই বিছানায় শান্তিতে ঘুমোতে পারবেন এটা জেনে তার মেয়ের সঠিক বিচার হতে চলেছে। তার আগে পর্যন্ত তার ভাই, দাদা, বোন, দিদি হিসেবে ডাক্তাররা অন্তত ভালোভাবে ঘুমোতে পারবে না, এবং আপনারাও ঘুমোতে পারবেন না। জেগে থাকতে হবে সবাইকে, কোনো না কোনো কারণে তো বটেই। আপনারা যত খুশি চেষ্টা করুন, যত রকম আইন প্রয়োগ করে, যত রকমের আইনের ফাঁক প্রয়োগ করে, যত রকমের দুর্নীতির আশ্রয় নিয়ে যে আন্দোলনটাকে ঠেকানো যায়, পারমিশন দেবেন না সরকারি মঞ্চে, সরকারি নয় রাস্তাতে আমাদের হাঁটতে দেবেন না, আন্দোলন করতে দেবেন না, হাতে কোনো রকমের কোনো প্ল্যাকার্ড নিতে দেবেন না, জামায় লিখতে দেবেন না উই ওয়ান্ট জাস্টিস, রাস্তায় লিখলে সেটাকে আলকাতরা দিয়ে নষ্ট করে দেবেন, যে আর্টিস্ট লিখছে তাকে মারবেন। করুন, আপনার তো শাসক যন্ত্র, তার অনেক ক্ষমতা, অনেক তোমার টাকা করি, অনেক দরা, অনেক দড়ি, অনেক অর্থ, অনেক করি, অনেক তোমার আছে ভবে, ভাবছো হবে তুমি যা চাও, জগৎটাকে তুমি নাচাও, দেখবে হঠাৎ নয়ন মেলে, হয় না যেটা সেটাই হবে, রইল বলে রাখলে কারে, হুকুম তোমার ফলবে কবে, তোমার টানাটানি টিকবে না ভাই, রবার যেটা সেটাই রবে। রবীন্দ্রনাথ আজ থেকে প্রায় কত বছর, প্রায় 80 বছর আগে বলে গেছেন, 80ও না 83 বছর আগে বলে গেছেন এসব কথাগুলো, হয়তো 100 বছর আগে বলে গেছেন, কারণ 83 বছর আগে উনি ইহলোক ত্যাগ করেছেন, লিখে তোছেন এগুলো অনেক আগে। আর আপনারা এতদিনেও এসব কথার মানে বুঝতে পারলেন না। আপনাদের প্রচুর ভালো ভালো গায়ক গায়িকা আছেন যারা রবীন্দ্রসঙ্গীত গান, আবার আপনার লেখা গানও গান, আপনার লেখা আপনার সুর করা গানও গান, তারাও এই গানগুলোর মানে বোধহয় বুঝতে পারেননি। এই গানগুলো রবীন্দ্রনাথ যে বেকার লেখেননি সেটা বুঝতে পারেননি। এখন আন্দোলন সংগঠিত হচ্ছে, এটা জেনে রাখুন। এতদিন দিশাহীন, লক্ষ্যহীন ভাবে শুধুমাত্র ইমোশনের মধ্যে দিয়ে একটা আন্দোলন এগিয়ে গিয়েছিল। আমাদের শত্রু আমরা কখনো প্রশাসককে ভাবিনি কোনোদিন, কিন্তু আজকে আপনাদের এই আচরণ, আপনাদের এমএলএ এমপিদের, আপনাদের কাউন্সিলরদের, আপনাদের পাড়ার জনপ্রতিনিধিদের আন্দোলন দমানোর চেষ্টা, এটা পরিষ্কার দ্ব্যর্থহীন ভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে এবং আমাদের সংগঠিত করছে আরো 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 বেশি ভাবে। আমরা আরো আরো সংঘবদ্ধ হচ্ছি। আজকে আরো আরো বেশি করে গোটা পশ্চিমবঙ্গের মানুষ দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা প্রশাসনের পক্ষে, একটা প্রশাসনের বিপক্ষে, একটা দুর্নীতির পক্ষে বা তাদের কাছ থেকে সুবিধা আদায়ের পক্ষে সুবিধাবাদী মানুষের দল, আর একটা দুর্নীতির বিপক্ষে, সুবিধাবাদকে নষ্ট করার পক্ষে যারা। আমি জানি না ভবিষ্যতে কি হবে, আমি জানি না যারা আজকে বিপক্ষে তারা শাসক যন্ত্রে বসে আবার সেই ভুলটাই করবে কিনা, যে ভুলটা আজকে আপনি করেছেন।
আপনি তো একজন এই রকমই আন্দোলন থেকে উঠে আসা একজন নেত্রী, আর আজকে আপনি নির্মম হস্তে আন্দোলন দমন করার চেষ্টা করছেন। আবার বলছেন সবাই নাকি আপনার চেয়ার চায়, কুর্সি চায়। কেউ কুর্সি চায় না, কুর্সিটা ফাঁকা থাক। কুর্সি থেকে নামাতে চায়, নামিয়ে দাঁড় করাতে চায়, বলতে চায় দেখুন আপনার আজকে চেয়ার নেই, চেয়ার ফাঁকা থাকবে, কেউ বসবে না। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে। আমরা ভেবেছিলাম আপনি এই রকম একজন রাজা হবেন, কিন্তু আপনি তো হয়ে গেলেন সত্যজিৎ রায়ের সিনেমার হীরক রাজার মতো। চারিদিকে ভালো করে লক্ষ্য রাখা চাই, ওদের বিশ্বাস নাই। আমার মূর্তিতে ঢেলা ছুঁড়ে মারে। মাননীয় উৎপল দত্ত যদি আজকে জীবিত থাকতেন, তার এই রোলটা একজন এত ভালো করে প্লে করছে, এত ভালো এবং এত নিখুঁত ভাবে অভিনয় করছে যে উনিও গর্বিত হতেন যে শুধু আমি একাই হীরক রাজা নই, আরো অনেক হীরক রাজা আছে। আরো একজন বড় হীরক রাজা আছেন, তিনি আবার কেন্দ্রে বসে আছেন। তিনি শুধু মেপে যাচ্ছেন জলের মাত্রা, জলের উষ্ণতা, জলের পরিধি। মাঝে মাঝে তো ওনাকে মনে হয় যে উনি বোধহয় বন্যা, মানে কি বলবো, বন্যার জলের হাইট টাইট মাপছেন। যেরকম একজন সাংসদ কুইন্টাল কুইন্টাল জল বলেছেন, তেমনি উনিও বোধহয় এরকম কুইন্টাল কুইন্টাল জল মেপে চলেছেন। রাজনীতির আন্দোলনের জল কতটা তাপমাত্রা বাড়লো, সিবিআইকে আমি কতটা এগোতে দেব, কতটা পিছিয়ে নেব, কিভাবে বলবো যে একটু আস্তে আস্তে এগো, কিভাবে আমি একদিকে একজনকে ঘরে ঢোকাবো আর দুজনকে ঘর থেকে বের করব, আমি বাঘকে ছেড়ে দেবো, শিয়ালকে ঢোকাবো। অদ্ভুত ভাবে মেপে চলেছেন। ভারী মজার, মানে একদিকে যেমন মজা লাগছে বুঝলেন এই কেন্দ্র এবং রাজ্যের এত ন্যাক্কারজনক একটা রাজনীতি দেখে, তেমনি মাঝে মাঝে না রাগে মনে হচ্ছে মোবাইল ভেঙে ফেলি, মনে হচ্ছে যেন টিভির পর্দায় কিছু ছুঁড়ে মারি যাতে টিভিটা ভেঙে নষ্ট হয়ে যায়। যখন মানুষগুলোকে দেখি এরম ভাবে বাজে কথা বলতে, একটাই কথা তখন বলতে ইচ্ছা করে, তোমার বাড়িতে মা বোন নেই, তোমার বাড়িতে কোনো মহিলা নেই, বা তুমি যদি মহিলা হও তোমার মনে কখনো মনে হয় না এই জায়গায় নিজেকে দাঁড় করালে কি হাল হতো। একটা মেয়ে মারা গেল, তার বাড়ির বাবা মা সহ এতগুলো ডাক্তার ফ্র্যাটার্নিটি শুধু তার জাস্টিসের জন্য হাউ তাস করে মরছে, আর সবাই তার মধ্যে রাজনীতির গন্ধ পাচ্ছে। একটা সাধারণ জিনিসকে, আর বিরলতম অপরাধ, বিরলের মধ্যে বিরলতম অপরাধ বলছে সুপ্রিম কোর্ট, এবং বলছে একজন অধ্যক্ষের ফাঁসি হতে পারে, ক্যাপিটাল পানিশমেন্ট হতে পারে যদি সিবিআই এর ভাবনা, যা সিবিআই এর সন্দেহ যদি সত্যি হয়। কতটা মারাত্মক, যেটা আমরা এই এক বান্দা কাফি হ্যায় সিনেমাটাতে দেখলাম, যে সাধুর বেশ ধরে তার শিষ্যকে যে বলাৎকার করতে যায়, যে ধর্ষণ করতে চায়, তার সাজা সর্বোচ্চ সাজা হওয়ার কথা, কারণ সে সারা জাতির সাধুত্বকে অপমান করেছে, সে ভগবানকে অপমান করেছে, ভগবানের নাম ধরে যে আশ্রম চালাচ্ছিল সেই আশ্রমে সে এই অরাজকতা করেছে। রেয়ারেস্ট অফ দ্য রেয়ার হওয়ার কথা। আর বাকিরা ধামা চাপা দাও, ধামা চাপা দাও, নইলে তো বেরিয়ে আসছে আমার রূপ, আমার থ্রেড কালচারের রূপ। এই যে কল্যাণীতে বলেছে, এই থ্রেড কালচার বলে আবার কিছু হয় নাকি?
দেখো, আমি কিন্তু চাইলে তোমাদের বিরুদ্ধে মামলা করতে পারতাম, তোমাদের রেজিস্ট্রেশন তোমরা না পাও চেষ্টা করতে পারতাম, কিন্তু আমি কিন্তু তা করিনি। এটা থ্রেড কালচার নয়, অবশ্য এটা অবশ্য থ্রেড কালচার নয়, এটা একজন দিদির মতো কথা আর কি। আমি এখানে মুখ্যমন্ত্রী হিসেবে আসিনি, এসেছি তোমাদের দিদি হিসেবে। সেই জন্য দিদির মতো করে একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা এটাকে হুমকি ভেবো না। এটা থ্রেড কালচার কেন হবে? এটা থ্রেড কালচার নয়, এটা শুধুমাত্র দিদির মতো একটা উপদেশ দেয়া। দেখুন, সবাই আপনারা শিক্ষিত মানুষ, আমার ভিডিও যারা দেখেন তারা সংখ্যায় বেশি নন। গ্রামে গঞ্জে আমার ভিডিও পৌঁছবে না, পৌঁছালেও সেখানে কটা মানুষ আমার কথাগুলো বুঝতে পারবেন আমার সন্দেহ আছে, যদিও বাংলায় বলছি, কারণ তাদের তো হীরক রাজার দেশের মতো মগজ ধোলাই হয়ে গেছে বেশিরভাগেরই। তাও মনে আশা জাগে, জানেন তো, যে আগামী দিনে কিছু একটা হবে। তার মূল কারণ এই জনতা জনার্দন। কারোর উপর বিশ্বাস নেই, জানেন তো, আজকে নিজের উপরও নয়, কিন্তু জনতার উপর বিশ্বাস আছে, এবং সেই বিশ্বাস নিয়ে জনতা যেখানে দাঁড়াবে আমি সেখানে চলে যাব। জালিয়ানওয়ালাবাগ যে পথে শুরু, সে পথে আমাকে পাবে। পথ ধরে ভাই, ধর্মতলার পথে। ঠিকানা আমার চেয়েছ, বন্ধু ঠিকানার সন্ধান আজও পাওনি, দুঃখ যে দিলে করব না অভিমান। সুকান্ত ভট্টাচার্য। হেমন্ত মুখোপাধ্যায়ের গান, সলিল চৌধুরীর সুরে। চলুন আজ গানে গানে সুরে সুরে হাতগুলোকে শক্ত করে ধরি এবং এগিয়ে যাই আমাদের লক্ষ্যের দিকে। ভালো থাকবেন, পাশে থাকবেন, মুষ্টিবদ্ধ থাকবেন। নমস্কার।